আসসালামু আলাইকুম। আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, সারিয়াকান্দি, বগুড়ার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসের যারা অংশগ্রহণ করেছে সকল শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিষয় সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, পৌরনীতি ও সুশাসন। আমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায় থেকে আজকে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি ও সুশাসন পরিচিতি আমরা পৌরনীতি ও সুশাসন পরিচিতি আলোচনা শুরুতেই প্রথমে জেনে নেই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সম্পর্কে। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, যিনি খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকূলবর্তী স্ট্যাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দার্শনিক, শিক্ষক, বিজ্ঞানী, কবি ও চিন্তাবিদ। তার বিখ্যাত গ্রন্থসমূহ দি পলিটিক্স, দি ক্যাটাগরিজ, প্রপোজিশন। প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতির শুরুতেই আমরা জানব পৌরনীতি কি। পৌরনীতির ইংরেজি সিভিক্স, ল্যাটিন ভাষার শব্দ সিভিস ও সিভিটাস থেকে ইংরেজি সিভিক শব্দের উৎপত্তি। ল্যাটিন সিভিস অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত অর্থে যে শাস্ত্র বা বিষয় পাঠ করলে নগর রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ, কার্যাবলী, জীবন ধারণ প্রভৃতি সম্পর্কে জানা যায় তাকে পৌরনীতি বলে। পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে এফ.আই. গ্লাউড বলেন, যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং অধিকার ভোগ করতে পারেন, তার অধ্যয়নই পৌরনীতি। ই.এম. হোয়াইট বলেছেন, পৌরনীতি জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার সাথে সম্পৃক্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ও মানবতা সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাকেই পৌরনীতি বলে। পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। নাগরিক জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। পরিধি ও বিষয়বস্তু। ১ নম্বর,
নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়। নাগরিক কিভাবে রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, কিভাবে নাগরিকত্ব লাভ করবে, সুনাগরিকতার জন্য কিভাবে রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, নাগরিকের প্রাপ্য অধিকার ও রাষ্ট্রের প্রতি কর্তব্য ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের পরিধির মধ্যে পড়ে। 2 নম্বর, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত। নাগরিকের প্রধান অধিকার ও কর্তব্য সংক্রান্ত প্রশ্নগুলোর অনুসন্ধান ও অনুশীলন পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। 3 নম্বর, মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। পরিবার, সমাজ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি সমাজের মৌলিক প্রতিষ্ঠান সমূহ পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। 4 নম্বর, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত। সরকার, সরকারের কাঠামো, সরকারের প্রকারভেদ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, আমলাতন্ত্র ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। 5 নম্বর, রাজনৈতিক তত্ত্ব। রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, রাষ্ট্রের উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও মতবাদ পৌরনীতি ও সুশাসনের অন্যতম বিষয়বস্তু। 6 নম্বর, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। আইন, স্বাধীনতা, সাম্য, দেশপ্রেম, জাতীয়তা, জাতীয়তাবাদ, নৈতিকতা, সুশাসন, রাজনৈতিক সংস্কৃতি, সার্বভৌমত্ব ইত্যাদি পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর মধ্যে পড়ে। 7 নম্বর, নাগরিকের স্থানীয় বিষয়। রাষ্ট্রের স্থানীয় প্রতিষ্ঠানসমূহ যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ইত্যাদির গঠন, প্রকৃতি, কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। 8 নম্বর, নাগরিকের জাতীয় দিক সম্পর্কিত। রাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, জাতীয় নিরাপত্তা, শাসনতান্ত্রিক সমস্যা, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ইত্যাদি পৌরনীতির বিষয়বস্তু। 9 নম্বর, নাগরিকের আন্তর্জাতিক দিক সম্পর্কিত। নাগরিকের সাথে জড়িত বিভিন্ন বিশ্ব সংস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব ও বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। 10 নম্বর, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত। অতীতের নাগরিকত্ব তাদের রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন। বর্তমান নাগরিকত্ব সরকারের সাথে নাগরিকের সম্পর্ক, রাষ্ট্রের প্রকৃতি, সরকার পদ্ধতি নির্ধারণে নাগরিকের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রে নাগরিকের অবস্থান, মর্যাদা, গতিপথ ইত্যাদি পৌরনীতি আলোচনা করে। 11 নম্বর, নেতৃত্বের গুণাবলী সম্পর্কিত। কল্যাণকর রাষ্ট্র গড়তে সঠিক নেতৃত্ব গঠন, নেতৃত্বের ধারণা, গুণাবলী, সমস্যা, সফলতা, ব্যর্থতা ইত্যাদি পৌরনীতির আওতাভুক্ত। 12 নম্বর, সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত। পৌরনীতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি ও ধারা, সংবিধান বিকশিত হওয়ার প্রেক্ষাপট, ধারাবাহিকতা ইত্যাদি আলোচনা করে। 13 নম্বর, সুশাসন নাগরিক জীবন সুন্দর ও সহজ ও কল্যাণময় করার উদ্দেশ্যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পৌরনীতি সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয়, সুশাসনের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা আলোচনা করে। 14 ই গভর্নেন্স
তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকার কর্তৃক নাগরিকদের জীবনমান উন্নয়ন, পারস্পরিক সহজ যোগাযোগ, দ্রুত ও উন্নত দক্ষতা ও ব্যবস্থাপনার মাধ্যমে ই গভর্নেন্স প্রতিষ্ঠা পৌরনীতির আওতাভুক্ত বিষয়। 15 নম্বর, রাজনৈতিক ঘটনাবলী। 1757 সালের পলাশীর যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভ, 1952 সালের ভাষা আন্দোলন, 1970 সালের নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ ইত্যাদি রাজনৈতিক ঘটনাবলী পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত। এবার আমরা আলোচনা করব পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন পৌরনীতি পড়ব। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য, স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য, উন্নত জীবন লাভের জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে জ্ঞান লাভের জন্য, কল্যাণ রাষ্ট্রের ধারণা অর্জন করার জন্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভের জন্য, সুশাসন সম্পর্কে ধারণা লাভের জন্য, প্রশাসনিক জ্ঞান বৃদ্ধির জন্য, গণতন্ত্রের বিকাশ সম্পর্কে জ্ঞান লাভের জন্য, সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য, সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলার জন্য, অন্য রাষ্ট্রের সাথে তুলনামূলক রাজনীতির ধারণা লাভের জন্য ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবশ্যই পৌরনীতি পাঠ করতে হবে। এবার আমরা দেখব সুশাসন, ইংরেজি গুড গভর্নেন্স। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংক উদ্ভাবিত। 1989 সালে বিশ্বব্যাংকের সমীক্ষায় সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়। সুশাসনের লক্ষ্য হল জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল গুড গভর্নেন্স। গুড অর্থ সু বা ভালো, গভর্নেন্স অর্থ হল শাসন। ইউএনডিপির মতে সুশাসন হল অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশের সর্বস্তরের কার্যাবলী পরিচালনা করা যায়। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী সুশাসন হল এমন একটি কর্মপ্রক্রিয়া যেখানে একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক ও সামাজিক সম্পদের ব্যবস্থাপনায় ক্ষমতা প্রয়োগ করা হয়। সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসনের বৈশিষ্ট্য, প্রথমেই অংশগ্রহণ। সুশাসনের ভিত্তি হল ধর্ম, বর্ণ নির্বিশেষে শাসন ব্যবস্থায় সব নারী পুরুষের সমান অংশগ্রহণ।